নমস্কার, রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। রাজনীতির গল্পে বেশিরভাগই সময় আপনাদের আমি রাজনীতির বিভিন্ন মাঠে ময়দানের খবর শুনিয়েছি এবং আজকে 2024-এর নির্বাচন মিটে যাওয়ার পরে দেশের রাজনৈতিক পরিবেশ কীভাবে বদলাচ্ছে সেই খবরের বিশ্লেষণ আপনাদের সঙ্গে করব আমি। তো 2024-এর নির্বাচন শেষ হয়েছে। এনডিএ, মোদির নেতৃত্বে এনডিএ সরকার গঠন হয়েছে কেন্দ্রে। পঞ্চান্ন থেকে কংগ্রেস 99 হয়েছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের অ্যালায়েন্স বিজেপির থেকে ভালো ফল করেছে। এসব মিলিয়ে যে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যে রাজনৈতিক যে ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে সেটা খুবই যেটাকে বলা হয় মেরুকরণের রাজনীতি কিন্তু এখন শুরু হয়ে গেছে। কিভাবে? রাহুল গান্ধী রিসেন্টলি উনি সম্প্রতি গিয়েছিলেন গুজরাতে গিয়ে উনি বলছেন যে ওরা যেহেতু ফৈজাবাদ লোকসভা আসনটা সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট জিতেছে, সেই জন্যই তাদের বক্তব্য যে সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট জেতা মানেই হচ্ছে রাম জন্মভূমি আন্দোলনকে তারা পরাজিত করতে পেরেছে। এবং এই ন্যারেটিভ যে আসলে রাহুল গান্ধী এখন খোলাখুলিভাবে হিন্দুত্ব বিরোধী একটা রাজনীতিক যে রাস্তা তিনি সেটা নিয়েছেন এবং সেটা নিয়েছেন তার কারণ আছে। তার বুকে বল এসেছে, তার পিঠে তিনি বুঝতে পারছেন যে এই হিন্দুত্ব বিরোধী রাজনীতি সেটা তাকে করতে হবে, কারণ কংগ্রেসের দিকে মুসলিম ভোট ঝুঁকতে শুরু করেছে এবং ঝুঁকেছে। 24-এর নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। তার আগে দুটো নির্বাচনে প্রমাণিত হয়েছিল, কর্ণাটকের বিধানসভা নির্বাচনে এবং তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে। সেটা এবারে প্রমাণিত হয়েছে এই 2024-এর নির্বাচনে, লোকসভার নির্বাচনে। অন্যদিকে এই হিন্দুত্বর বিরোধী রাজনীতি কংগ্রেসের একদম খোলাখুলিভাবে প্রকাশ্যে। অন্যদিকে বিজেপি এখন একটা ক্রস রোডে রয়েছে, দোদুল্যমান অবস্থায় রয়েছে। তার কারণ হচ্ছে বিজেপি ভাবছে যে আমরা কোন রাজনীতিটা করব, হিন্দুত্ব রাজনীতিটা করব কি আমরা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করব। আমার মনে আছে আদবানি যখন তিনি পার্টি প্রেসিডেন্ট ছিলেন, আদবানি তখন একটা কয়েনেজ দিয়েছিলেন। কয়েনেজটা ছিল যে সিউডো সেকুলারিজম মানে হচ্ছে মেখি ধর্মনিরপেক্ষতা। আমি ধর্মনিরপেক্ষতা আমি দেখাচ্ছি যে আমি ধর্মনিরপেক্ষ, আসলে আমি বাড়িতে গিয়ে পুজো আচ্চা হ্যান ত্যান সব করি, কিন্তু আমি দেখাচ্ছি আমি ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে যে আমি কিন্তু কট্টর একটা অবস্থানে রয়েছি, কিন্তু আমি বাইরে দেখাচ্ছি যে আমি মেকি ধর্মনিরপেক্ষ। সেই সিউডো সেকুলারিজমটা বিজেপিও মাঝে মাঝে পরীক্ষা করে দেখেছে যে সেটা তাদের সফল হয় কিনা। আর বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার ছিল তখনও করে দেখেছে। 2004-এ হেরে গেল বিজেপি, কারণ উদারবাদী নেতা বলা হতো বাজপেয়ীকে বলা হতো বাজপেয়ী উদারবাদী নেতা, তাকে সবাই পছন্দ করেন। কিন্তু সেখানেও দেখা গেল যে মুসলিমরা কিন্তু একাট্টা কংগ্রেসকে ভোট দিয়েছে, মুসলিমরা কিন্তু কোনোদিনই বিজেপিকে ভোট দেয়নি। এবং এটা একটা মিথ যে বিজেপির দিকে মুসলিমরা আসছে, এবং বিজেপি দিকে মুসলিমরা আসছে এই ধরনের একটা যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের ফাঁদে আরএসএসও পড়ে গেছে। আরএসএসের তরফ থেকে একটা রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ গড়া হলো এবং এই রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের গড়ার পরে কি বিজেপির পক্ষে মুসলিমদের ভোট বেড়েছে?
বা মুসলিমরা ভোট দিয়েছে, সেই প্রশ্নটা কিন্তু বড় হয়ে উঠে পড়েছে। এবং আরএসএস বুঝতে পারছে যে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, কোনোদিন দেবেও না। যতই তাদেরকে তোষণ পোষণ বলা হোক যে সবকা সাথ সবকা বিকাশ, তা সত্ত্বেও মুসলিমরা ভোট দেবে না, এটা আরএসএস বুঝতে পেরেছে। সেই জন্য আরএসএস সম্প্রতি আরএসএসের যে পত্রিকা দ্য অর্গানাইজার, তাতে আরএসএসের সেই পত্রিকাতে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে বিভিন্ন যে বর্ডার স্টেটগুলো আমাদের, আমি অনেকবার আপনাদের সামনে এই ভিডিও করেছি এবং এই ব্যাপারে আপনাদের বলেছি যে বিভিন্ন বর্ডার স্টেটে কিন্তু আমাদের জনসংখ্যার ভারসাম্য কিন্তু পরিবর্তিত হচ্ছে। এই ভারসাম্য পরিবর্তিত হচ্ছে মানে যে যেখানে হিন্দুদের সংখ্যা কোনো এক সময় 68% ছিল, সেখানে হিন্দুরা নেমে গিয়ে 40% হয়েছে, মুসলিম জনসংখ্যা সেখানে বেড়ে 60% হয়েছে। এই রকম আমি ফর এক্সাম্পল আমি এগুলো আপনাদের বলছি। এই ধরনের বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হচ্ছে, অসমের বহু ক্ষেত্রে হচ্ছে, উত্তরাখণ্ডে বহু ক্ষেত্রে হচ্ছে, বিহারে হচ্ছে। এই নিয়ে এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা নয়, এটা অপ্রাকৃতিক উপায়ে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের দেশে এই রাজ্যগুলিতে অনুপ্রবেশ ঘটছে এবং অবৈধভাবে মানুষজন আসছে এবং সেখানে বসছে এবং তারা বিভিন্নভাবে সেখানে তাদের নাগরিকত্ব পাচ্ছে এবং তারা সেই জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করছে এবং এর একটা ভোট ব্যাংক হিসেবে পরিণত হচ্ছে। এইটা আরএসএস তার সাম্প্রতিক প্রতিবেদনে এটা বলেছে এবং তারা মনে করে যে সরকারকে এই ব্যাপারে ভাবতে হবে, মানুষজনকে এই ব্যাপারে ভাবতে হবে যে জনসংখ্যা নিয়ন্ত্রণে একটা পদ্ধতি তৈরি করতে হবে। সেটা কিভাবে হবে? কারণ এই ধরনের যদি অপ্রাকৃতিক উপায়ে যখন জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকবে, তখন কিন্তু আগামী দিনে ভারতবর্ষের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেবে। এই হিন্দু বহুল দেশে আগামী দিনে যদি এই হারে যদি জনসংখ্যা ভারসাম্য পরিবর্তন হতে থাকে, তাহলে কিন্তু অশনি সংকেত, এটা ভাবতে হবে। অন্যদিকে রাহুল গান্ধী প্রকাশ্যে খোলাখুলি হিন্দুত্ব বিরোধী রাজনীতি করতে নেমেছেন। তিনি বুঝে গেছেন যে হিন্দুত্বকে গালি দেওয়ার পরেও মানুষ তাদেরকে ভোট দিয়ে জেতায়। যেমন স্ট্যালিনের ছেলে, তিনি বলেছিলেন যে সনাতন ধর্ম একটা মশার মতো, সনাতন ধর্ম ম্যালেরিয়ার মতো, তাকে শেষ করতে হবে। তারপরেও ডিএমকে 29টা সিট পেয়েছে তামিলনাড়ুতে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেভাবে রিসেন্টলি আমরা দেখেছি একজন মহিলাকে কিভাবে তাকে তালিবানি শাসনের মাধ্যমে, শরীয়তি শাসনের মাধ্যমে তাকে প্রকাশ্য দিবালোকে তাকে পেটানো হলো। তারপরে কিন্তু কোনো উচ্চবাচ্য কেউ করেনি। এই যে তোষণের রাজনীতি, এটা কিন্তু খুব সাংঘাতিক একটা রাজনীতি হচ্ছে। তো যখন রাহুল গান্ধী দেখতে পাচ্ছেন যে হিন্দুত্ব বিরোধী রাজনীতি করার পরে মানুষ তিনবার সরকারে আসছে, মানুষ তাদেরকে ভোট দিচ্ছে, তখন তিনিও হিন্দুত্ব বিরোধী রাজনীতিতে নেমেছেন এবং তিনি মনে করছেন যে এখন মুসলিমরা কংগ্রেসের দিকে তাকিয়ে আছে, তারা চাইছে কংগ্রেসকে তারাই সমর্থন করবে এবং সেটা তিনি প্রমাণিত হয়েছেন 2024-এর নির্বাচনে। এবং 2024-এর নির্বাচনে প্রমাণিত হয়েছে এবং তেলেঙ্গানা, কর্ণাটক তারা কংগ্রেস সরকার গড়েছে এবং সেখানে দেখা গেছে যে মুসলিম ভোট একাট্টাভাবে কংগ্রেসের দিকে গেছে এবং কংগ্রেস তাতে উৎসাহিত হয়ে এবং রাহুল গান্ধী তাতে উৎসাহিত হয়ে তিনি এখন প্রকাশ্যে হিন্দুত্ব বিরোধী অভিযানে নেমেছেন। তার পাল্টা জবাব বিজেপি দেবে কি দেবে না, আমার যত ধারণা 15 আগস্টের
প্রধানমন্ত্রীর ভাষণ লালকেল্লা থেকে যেটা হবে, তাতে আমরা অনেকটাই বুঝতে পারবো যে প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী এখন কোন রাজনীতির দিকে হাঁটতেন। তিনি কি এই একটা দোদুল্যমান স্থিতিতে থাকবেন, হিন্দুত্ব বিরোধিতা করতে মাঝে মাঝে তিনি হিন্দুত্বকে জয়গান করবেন, আর মাঝে মাঝে তিনি ধর্মনিরপেক্ষতার জয়গান করবেন, এই ধরনের একটা রাজনীতি করবেন, নাকি তিনি খোলাখুলিভাবে প্রকাশ্যে কট্টর হিন্দুত্ব রাজনীতি করবেন, সেটা এখন নরেন্দ্র মোদীর 15 আগস্টের যে প্রধানমন্ত্রীর লালকেল্লা থেকে যে যার ভাষণ হবে সেখানে হয়তো আমরা কিছু দেখতে পারবো, বুঝতে পারবো। এই ফেনোমেনাটা, এই যে ফেনোমেনাটা ভারতে এখন চলছে, এই ফেনোমেনাটা কিন্তু নতুন নয়। এই ফেনোমেনাটা বহুত অনেক পুরনো, 1951 সাল থেকে, জওহরলাল নেহরু আমল থেকে কিন্তু এই রাজনীতি চলছে। এই ধর্মনিরপেক্ষতার নামে মেজরিটি সংখ্যক, যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদেরকে দাবিয়ে রাখার একটা চেষ্টা, এবং সংখ্যালঘুদের নামে এক শ্রেণীকে উত্থান করার চেষ্টা, তাদেরকে তোষণ করার চেষ্টা, এটা আজ থেকে নয়, বহুদিন ধরে চলছে এবং পৃথিবী জুড়ে চলছে। এবং আপনারা যদি যারা খবরের কাগজ পড়েন, খবর দেখেছেন ফ্রান্সের সম্প্রতি যেই নির্বাচন হলো, তাতে দক্ষিণপন্থী যে দল ছিল, সেই দলের এবারে সরকার গড়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ক্ষেত্রে তখন তারা কি করলো, ভারতের মতো তারা একটা জোট গঠন করলো এবং ইলেকশনের ঠিক মুখে মুখে তারা দেখতে পারলো যদি এই জোটের বিরুদ্ধেও গিয়ে ওই দক্ষিণপন্থী দল জিততে পারে, তখন তারা 130 জনের মতো তাদের এই ক্যান্ডিডেট উইথড্র করলো, যাতে ভোট ভাগাভাগি না হতে পারে, যাতে সরাসরিভাবে ভোটটা হয় এবং তাতে তারা হেরে যায়। এবং এইটা চেষ্টা হয়েছিল এখানেও, ভারতে এই একই চেষ্টা হয়েছিল। ইন্ডি গঠবন্ধন যেটা হয়েছে সেটা কিন্তু এই চেষ্টাই করা হয়েছে যে মোদিকে যাতে হারানো যায়, এবং তাতে অনেকটা সফল হয়েছে। মোদিকে 303 থেকে 240-এ তারা নামিয়ে দিয়েছে। আমরা আগামী দিনে দেখব যে আরও কী ধরনের রাজনৈতিক মেরুকরণ চলে, কীভাবে আরও আক্রামক রাজনীতি চলে এখানে। কারণ আমার মনে হচ্ছে যে এখন এই 99টা সংখ্যা পাওয়ার পরে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী নিজেকে এখন পরিপক্ক হয়তো রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করছেন নিজেকে, যে তিনি হয়তো পরিপক্ক রাজনীতি করেছেন। কিন্তু তিনি যেভাবে লোকসভাতে ভাষণ দিয়েছেন এবং বিভিন্ন হিন্দু ধর্মের দেবী দেবতাকে নিয়ে সেখানে ছবি দেখিয়েছেন, তাতে যে তার অপরিপক্ক রাজনীতিটা বোঝা যায় এবং সেটাকে খুব সঠিকভাবেই প্রধানমন্ত্রী তাকে বালক সুলভ বলেছেন। আগামী দিনে এই বালক সুলভ রাহুল গান্ধী, তিনি যেভাবে প্রভাবিত হয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে হিন্দু বিরোধিতার যে চক্র তাদের থেকে, তিনি সেই হিন্দু বিরোধিতার ক্ষেত্রে কতখানি তিনি তার এগোবেন, নরেন্দ্র মোদী এই হিন্দু বিরোধিতার কি পাল্টা জবাব দেবেন, এবং এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-এর যে এই বর্ডার স্টেট বা যে সীমান্তবর্তী রাজ্যগুলি নিয়ে যে চিন্তা, যেভাবে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন হচ্ছে, সেই নিয়ে কি হতে চলেছে সেই সব আমরা লক্ষ্য রাখব। আজকে এই পর্যন্তই। আমার টপিক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।